কাইন্ডলি বলবি যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিন ক্লিয়ার কিনা, ঠিক আছে? এটা একটু বলবি। সবাই স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছিস কিনা? ওকে। ওকে। আচ্ছা, আরেকটা কথা বলি যে যখনই আমি আহ, আহ, কিছু জিজ্ঞেস করব, তখন একটু রিপ্লাই দিবি, একটু চ্যাটে রিপ্লাই দিবি, তাহলে এনগেজ থাকবো আমরা, আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমিও বোঝাতে পারছি তোদের। আর যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, ওয়েট করবি না, সঙ্গে সঙ্গে কি করবি, আমাকে কোশ্চেন করবি। এবং কোশ্চেন করবি মানে এরম ধর একটা টপিক আমি পড়াচ্ছি, তোর ধর এক জায়গায় অসুবিধা হলো, তাহলে তুই সঙ্গে সঙ্গে হ্যান্ড রেস করবি, আমি সঙ্গে সঙ্গে সেই কোশ্চেনটাকে, ডাউটটাকে ক্লিয়ার করে তারপরে এগো। কোশ্চেন করতে কোনো লজ্জা পাবি না, ঠিক আছে? যা মাথায় কোশ্চেন আসে করবি, ফ্রিলি পড়বি এবং বোঝার চেষ্টা করবি। আমাদের এই ক্লাসটা বোঝার জন্যই আমি অ্যাকচুয়ালি এত ডিসহার্টেন্ড হয়েছিলাম, তারপরে এই ক্লাসটা করানোর কনসেপ্টটা মাথায় এনেছি যে ছেলেপিলে না বুঝে তাদের এত খারাপ অবস্থা কনসেপ্টের, জাস্ট তারা কিছু নাম্বার পাওয়ার জন্য, কিছু ম্যাট্রিক্স পড়ার জন্য, কিছু নোটস পড়ে যেরম ভাবে ইচ্ছাটা সার্ভাইভ করে কোশ্চেন নিয়ে বেরিয়ে যাচ্ছে, সেরম হওয়া উচিত না, ঠিক আছে? তো আমাদের আজকে প্রথম ক্লাস, ঠিক আছে? প্রথম ক্লাসের মধ্যে আমরা যেটা করব, আমরা প্রথমে বেসিক্স, ইলেকট্রিক্যালের যে বেসিক্স আছে সেই ইলেকট্রিক্যালের বেসিক্স গুলো নিয়ে স্টার্ট করব, ঠিক আছে? ইলেকট্রিক্যালের বেসিক্স বলতে কি জায়গায় আমি যেতে পারি, মেন কি জায়গায় আমরা যেতে পারি? প্রথমেই আমি যদি ইলেকট্রিক্যালের বেসিক্স বলি, তাহলে আমাদের শুরু হয় কিছু টার্ম দিয়ে। এক হলো চার্জ, তাই তো? কিছু টার্ম আমরা পড়েছি এর আগে। দুই হলো ভোল্টেজ, তিন হলো কারেন্ট, চার হলো এনার্জি, পাঁচ হলো পাওয়ার। দেখ, ইলেকট্রিক্যাল নিয়ে যদি তোকে পড়তে হয় না, তাহলে তোকে কি করতে হবে, এই প্যারামিটার গুলোকে তোকে আগে মাথায় আনতে হবে। যদি আমি এই জিনিসগুলোকে না জানি, তাহলে চার্জ কাকে বলে তার একক কি, ভোল্টেজ বা পোটেনশিয়াল কাকে বলে তার একক কি। এবার তুই বলবি যে দাদা এগুলো আমাদের পড়া আছে, আমরা বহুবার পড়েছি, ঠিক কথা, বহুবার পড়েছি, কিন্তু যখন আমরা পড়তে যাচ্ছি, অ্যাকচুয়ালি এটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন কেউ অ্যাপ্লাই করে উঠতে পারছি না। এবার কেন সেটাকে অ্যাপ্লাই করে উঠতে পারছি না, সেটাই আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো আমি যদি বলি যে চার্জ মানে কি, চার্জ মানে আহ, একটা যেটাকে আমরা বাংলায় বলি আধান, তাই তো? আমি না খুব ডিটেলস ডেফিনেশনে যাব না, ডেফিনেশন বইতে আছে। আমি কি করব, আমি এমন একটা নোশন দেবো যেটা দিয়ে তুই ভবিষ্যতে কাজে লাগাতে পারবি, আর কিছু না, ঠিক আছে? তো চার্জ আমরা কিসে মাপি? জেনারেলি কুলম্বে মাপি, তাই তো? আমরা জেনারেলি কুলম্বে মাপি। এবার কি হয়, যে কোনো চার্জ, চার্জ মোরলেস একটা পার্টিকেলের মতন বিহেভ করে, ঠিক আছে? তাহলে যে কোনো চার্জকে একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি মুভ করা হয়, তাহলে কি হয়? ওয়ার্ক ডান হয়, তাই তো? কি হয়? ওয়ার্ক ডান। তার মানে এটা আমরাও জানি, আমরা বেসিক ফিজিক্স থেকে জেনেছি যে যে কোনো পার্টিকেলকে যদি আমি কি করি, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, তাহলে সেখানে ওয়ার্ক ডান হয়, ঠিক আছে? কেননা তার উপরে হয়তো কিছু ফোর্স কাজ করছে, এবং ফোর্স দিয়ে যখন একটা পার্টিকেলকে ডিসপ্লেস করা হয়, তখন সেটা ওয়ার্ক ডান হয়। তার মানে আমি বলতে পারি যে কোনো একটা জায়গায়, ধর একটা নির্দিষ্ট পরিমাণে, ধরেন একটা 1 কুলম্ব আধান আছে, ঠিক আছে? 1 কুলম্বের আধান আছে, এবং এই 1 কুলম্ব আধান যেটা আছে, সেই আধানটাকে আমি একটা নির্দিষ্ট পয়েন্টে আনতে চাই। সিম্পল ব্যাপার। তাহলে আমি কি করব, আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 1 কুলম্ব চার্জকে মুভ করানোর জন্য যে ওয়ার্ক ডান হবে, ঠিক আছে, সেই ওয়ার্ক ডানটাকে আমরা বলে থাকি বিভব প্রভেদ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? এবার তাহলে পোটেনশিয়াল কি? পৃথিবীতে যা আছে সবার একটা করে পোটেনশিয়াল আছে। তার মানে আমার শরীর, আমার চশমা, এই পেনটা, সবকিছুর একটা কি আছে, একটা পোটেনশিয়াল আছে। পোটেনশিয়াল ছাড়া কোনো কিছু এক্সিস্ট করে না। তার মানে ইলেকট্রিক্যাল ফিল্ডে যদি কারুর পোটেনশিয়াল বের করতে হয়, এভরিবডি হ্যাজ আ পোটেনশিয়াল। এবার তুই বলবি কারোর যদি জিরো পোটেনশিয়াল থাকে, ঠিক কথা, কিন্তু জিরো পোটেনশিয়াল থাকা মানেও জিরোটাও একটা ভ্যালু, ঠিক আছে? তাহলে জিরো ইজ অলসো পোটেনশিয়াল, ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোটেনশিয়াল, তুই বলবি একটা পয়েন্টের পোটেনশিয়াল মানে হলো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যদি 1 কুলম্বের চার্জকে সেই পয়েন্টে আনা হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি, যে ওয়ার্ক ডানটা হয়, সেটাকে আমরা বলে থাকি পোটেনশিয়াল। তার মানে এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি যে 1 কুলম্ব আধানকে অসীম দূরত্ব থেকে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে
যদি ওই পয়েন্টে আনতে হয় তোকে, ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং দ্য চার্জ ফ্রম ইনফাইনাইট ডিস্টেন্স টু দ্যাট পার্টিকুলার পয়েন্ট, আর সেটা করতে যদি তোর 1 জুল কার্য হয়, ইফ ইউ হ্যাভ ডান 1 জুল ওয়ার্ক, তার মানে ওই পয়েন্টের পোটেনশিয়াল হবে 1 ভোল্ট। ঠিক আছে? তার মানে এই তিনটে প্যারামিটারের মধ্যে রিলেশন জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা তোরা ছোটবেলায় পড়েছিস, অনেকে পড়িসনি, কিন্তু এটা যদি না জানি তাহলে ইলেকট্রিক্যাল শুরুই করা যায়। ঠিক আছে? তার মানে whenever আমি বলবো তোকে যে কোথাও একটা পোটেনশিয়াল আছে, একটা পয়েন্টের পোটেনশিয়াল আছে, সাপোজ বিভব আছে 27 ভোল্ট। ঠিক আছে? অবভিয়াসলি প্লাস না মাইনাস মেনশন করতে হবে। ঠিক আছে? 27 ভোল্ট প্লাস 27 ভোল্ট, তার মানে কি বোঝাবে? একটা 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে ওই পয়েন্টে যদি আনতে হয়, তাহলে আমায় কাজ করতে হবে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে 1 কুলম আধানকে যদি ওই পয়েন্টে আনতে হয়, তাহলে আমায় কাজ করতে হবে 27 জুল। ঠিক আছে? তাহলে যেই পয়েন্টে আনতে 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে যেই পয়েন্টে আনতে যত বেশি কার্য করতে হবে, সেই পয়েন্টের বিভব তত বেশি হবে। তাহলে এবার যদি আমি তোকে বলতাম যে এখানে 27 জুল আমি প্লাসে লিখলাম, তাই তো? এই 27 জুলটা যদি আমি মাইনাসে লিখতাম, এই 27 জুল যদি আমি কিসে লিখতাম? মাইনাসে লিখতাম, তার মানে কি দাঁড়াতো? তার মানে এটা দাঁড়াতো যে ওই পয়েন্টে আনতে গেলে 1 কুলম আধানকে আমায় এনার্জি দিতে হবে না, আমি এনার্জি পাবো। তার মানে নেগেটিভ ওয়ার্ক ডান যেটাকে বলে। তার মানে আমি ধর কোনো বস্তুকে ঠেলছি, ঠেলে আমি এনার্জি দিয়ে ওকে ওয়ার্ক ডান করাচ্ছি। কিন্তু উল্টো যদি হয় যে কোনো বস্তু যদি আমাকে এনার্জি দেয় এবং ডিসপ্লেসড হওয়ার সময় যদি কোনো বস্তু, আমি ঠেলছি না, ও আমায় ঠেলে নিয়ে ওয়ার্ক ডান করছে, তার মানে ওকে আমি এনার্জি দিচ্ছি না, ও আমায় এনার্জি দিচ্ছে, তার মানে নেগেটিভ ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে বলে থাকি যে এইটা আমাদের নেগেটিভ পোটেনশিয়াল। তার মানে যদি আমাকে তোরা জানিস যে ওয়ার্ক ডান আর তোর 1 সেকেন্ড, কেউ ওটা জয়েন হতে চাইছে। তোরা জানিস যে ওয়ার্ক ডান বলতে আর ওকে, ওয়ার্ক ডান বলতে আর মানে এনার্জি আর ওয়ার্ক ডান বোথ আর কি সেম প্যারামিটার, একই প্যারামিটার, আলাদা কিছু নয়। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে 1 কুলম চার্জকে অসীম দূরত্ব থেকে এখানে আনতে যদি 27 জুল এনার্জি আমাকে দিতে হয়, তাহলে এর বিভব হবে প্লাস 27 ভোল্ট, তাই তো? আর যদি উল্টো হয় যে অসীম দূরত্ব থেকে ওই পয়েন্টে আনতে গেলে 1 কুলম চার্জকে যদি ও আমাকে 27 জুল এনার্জি দেয়, মানে আমি ওর থেকে 27 জুল এনার্জি নিই, তাহলে ওর বিভব হবে -27 ভোল্ট। তাহলে খুব সিম্পল ব্যাপার যে যদি আমি এরকম তোকে বলি যে এই একটা বিন্দু আছে যার বিভব +15 ভোল্ট, আর এই একটা বিন্দু আছে যার বিভব +10 ভোল্ট, তার মানে কি? তার মানে হলো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে 1 কুলম চার্জকে যদি তুই এখানে নিয়ে আসিস, তাহলে তোকে কার্য করতে হবে কত? তাহলে তোকে কার্য করতে হবে 15 জুল। ওকে? একইভাবে অসীম দূরত্ব থেকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আমি যদি 1 কুলম চার্জকে এখানে আনি, তাহলে তোকে কার্য করতে হবে কত? না, কার্য করতে হবে 10 জুল। তাই তো? তার মানে এর বিভব তাহলে হয়ে গেল +15 ভোল্ট, এর বিভব হয়ে গেল তাহলে +10 ভোল্ট। ভেরি সিম্পল, তাই তো? কিন্তু যদি আমাকে কেউ বলে যে এর বিভব কম, এর বিভব বেশি, এখানে থেকে এখানে যেতে গেলে তোকে করতে হচ্ছে 15 জুল, এখান থেকে এখানে যেতে গেলে করতে হচ্ছে 10 জুল, তাহলে কেউ যদি তোকে জিজ্ঞেস করে যে তাহলে এইখান থেকে এইখানে যদি 1 কুলম্বের চার্জকে আমায় নিয়ে যেতে হয়, মানে ওই অসীম দূরত্ব থেকে না, ফ্রম দ্য পয়েন্ট, আমি সাপোজ বলছি আমি এটাকে এ পয়েন্ট নাম দিলাম, এটাকে বি পয়েন্ট নাম দিলাম, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যদি 1 কুলম চার্জকে আমায় নিয়ে যেতে হয়, তাহলে আমায় কত কার্য করতে হবে? ভেরি সিম্পল, তাহলে আমায় কার্য করতে হবে যেটা, সেটা হলো 5 জুল। তাই তো? তার মানে এইটা কি বোঝা যায় যে যদি আমি দুটো যে বিন্দু আছে, সেই দুটো বিন্দুর বিভব যদি আমি জানি, মানে পোটেনশিয়াল যদি আমার জানা থাকে, ইফ ইউ নো দ্য পোটেনশিয়াল অফ বোথ দ্য পয়েন্টস, দেন উই ক্যান ডিটারমাইন যে হাউ মাচ এনার্জি হ্যাজ টু বি প্রোভাইডেড ইন অর্ডার টু মেক 1 কুলম অফ চার্জ টু ট্রাভেল ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার।
তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে বলি হায়ার পোটেনশিয়াল, আর এই পয়েন্টটাকে বলি লোয়ার পোটেনশিয়াল, রাইট? দিস ইজ কল্ড লোয়ার পোটেনশিয়াল, রাইট? তাহলে জেনারেলি যদি কারেন্টকে আমায় লোয়ার থেকে হায়ারে নিয়ে যেতে হয়, বা কোনো চার্জকে আমায় লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে নিয়ে যেতে হয় কোনো চার্জকে, তাহলে আমায় কার্য করতে হবে, +5 জুল কার্য আমাকে করতে হবে। যদি উল্টো হতো, যদি আমি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতাম, তাহলে আমায় কোনো এনার্জি দিতে হতো না, নর্মালি ন্যাচারালি ও যেত, নিজেই কার্যটা করতো। সেক্ষেত্রে ওকে এনার্জি দিতে হতো কত? -5 জুল। মানে আমি বেসিক্যালি এনার্জি ওকে দিতাম না, আমি এনার্জি ওর থেকে পেতাম। তার মানে তুই ভেবে দেখ, আমরা ছোটবেলায় পড়েছিলাম যে সবসময় কারেন্ট বা চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যায়, এবং হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যখন যায়, যেমন ধর আমার কাছে একটা তার আছে, তারের একটা রেজিস্ট্যান্স আছে, তাই তো? ধরে নিলাম এই পয়েন্টটা আমার হায়ার পোটেনশিয়াল, এই পয়েন্টটা আমরা লোয়ার পোটেনশিয়াল। সাপোজ ধরে নিলাম এটা আমার +15 ভোল্ট, এটা আমার এই বিভব হলো +10 ভোল্ট। তার মানে দুজনের মধ্যে বিভব প্রভেদ কত আসছে? 5 ভোল্ট। তাহলে কারেন্ট নর্মালি কোন দিক থেকে কোন দিকে যাবে? অবভিয়াসলি এদিক থেকে এদিকে যাবে, কারণ কারেন্ট আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি ট্রাভেলস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। কেন প্রথমের দিকে ওটা একবার চেঞ্জ হয়ে গেছে, তারপরে যখন জানা যায় যে ইলেকট্রন অ্যাকচুয়ালি উল্টো দিকে ফ্লো করে, কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করিনি, আমরা ওই কনভেনশনটাকে ধরে রেখেছি, তাই তো? তাহলে আমার কারেন্ট যখন এখান থেকে এখানে যায়, কখনো কি করে? ওকে এনার্জি দিতে হয় না, ও আমাকে এনার্জি দেয়। কিভাবে এনার্জি দেয়? ইন হোয়াট ফর্ম? ইন ফর্ম অফ হিট, ইন ফর্ম অফ লাইট। তুই জানিস এটা, যখন হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট যায়, নর্মালি যেটা যায়, তখন ওকে আমায় কিছু এনার্জি দিতে হয় না, ও নিজেই মানে ন্যাচারালি ফ্লো করে, এবং সেই ন্যাচারালি ফ্লো করে ও আমায় এনার্জি দেয়, এবং সে যে এনার্জিটা ও আমায় দেয় সেটা ইন ফর্ম অফ কি? ইন ফর্ম অফ হিট এনার্জি, যেটা গরম হয় তারটা। বা কোনো ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে কি হয়? লাইট এনার্জি। তা কোনো না কোনো ফর্মে ও আমায় এনার্জিটাকে ফিরিয়ে দেয়। তার মানে বাংলা কথা এটা হলো ব্যাপার, যে হাউ potential and work done is related, that is very important। ঠিক আছে? এবার এখানে তাহলে বল, এই এই ব্যাপারটা সবাই বুঝতে পারলি কিনা? মানে আমি যেটা বললাম যে আহ, এই যে রিলেশন দুটোর মধ্যে, যে রিলেশন, এই রিলেশনটা সবাই বুঝতে পারলি কিনা? একটু মেসেজ করবি, তাহলে আমি বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস কার্য অ্যান্ড পোটেনশিয়াল। এটা কি সবার মাথায় ঢুকেছে কিনা? সবাই একটু রিপ্লাই দিবি, তাহলে আমি বুঝতে পারবো যে তুই বুঝতে পারছিস। ঠিক আছে? ডোন্ট জাস্ট সিট দেয়ার আইডিয়াল। ঠিক আছে? সবাই একটু বলবি যে হ্যাঁ আমি বুঝতে পারছি, তাহলে আমি আমারও পড়াতে ভালো লাগবে। ঠিক আছে? ওকে। তাহলে এবার দেখ, আরেকটা জিনিস। এবার এটা তো নয় বোঝা গেল যে হ্যাঁ এটা হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তার মানে আমরা মোটামুটি রিলেশন বিল্ড আপ করলাম কি, একটা হলো ভোল্টেজ, আরেকটা হলো জুল। এর মধ্যে মোটামুটি ইন্টার রিলেশন আমি বের করে ফেলেছি, যে what is the relation between this joule and voltage, how they are related, we have known that, okay? এবার আরেকটা পার্ট যেটা আসে সেটা হলো কারেন্ট, তাই তো? এবং অবভিয়াসলি আরেকটা ম্যাটার যেটা আছে সেটা হলো চার্জ। তাহলে চার্জের সাথেও ইন্টার রিলেশন আমাদের হয়ে গেছে। ঠিক আছে? এবার যেটা কি, এবার হলো চার্জ ফ্লো যে হয় কোনো জায়গা থেকে, তার রেটকে আমরা বলতাম কারেন্ট, তাই তো? তার মানে কারেন্ট ইজ নাথিং বাট বেসিক্যালি চার্জ বাই টাইম। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। মানে যদি এককের কথা বলি, তাহলে কুলম পার সেকেন্ড, তাই তো? এটা হয়, যেটাকে আমরা ছোট কথায় এক কথায় বলতাম অ্যাম্পিয়ার। তার মানে আমি যদি বলি কোথাও 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে ছোটবেলা থেকেই দেখে আসছি, তার মানে আমি কি বুঝবো? যে 1 সেকেন্ডে 1 কুলম আধান এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। অবভিয়াসলি কেন যাচ্ছে? কেন দুজন, কখন কারেন্ট যাবে? যখন একটা বিভবের থেকে আরেকটা বিভব কি হবে? আলাদা হবে, তাই তো? তখন ন্যাচারালি কারেন্ট ফ্লো করবে, আমায় কিছু করতে হবে না, সে নিজেই ফ্লো করবে। এবং ফ্লো তো করবেই, কিন্তু সেই ফ্লো করার সময় ও আবার আমায় এনার্জি দেবে, তাই না? তো ওই জন্য কারেন্ট সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে ফ্লো করে, এটা তো নর্মাল ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার হলো, সেটা করার জন্য ওর ওপরে কার্য করতে হয় না, ও আমায় কার্য করে দেয়, মানে ও আমায় কোনো এনার্জি বা কোনো হিট সোর্স এরকম হিসাবে আমাকে জিনিসটাকে ফিরিয়ে দেয়, তাই তো? হলে এবার দেখ, কারেন্ট যে ফ্লো করছে তার রেটটা কি? তার রেটটা হলো অ্যাম্পিয়ার। তার মানে যদি আমি কোথাও বলি যে সাপোজ কোনো একটা জায়গা দিয়ে
10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, দ্যাট মিনস 1 সেকেন্ডে আমি 10 কুলম্ব চার্জ ওইখান দিয়ে পাস করাচ্ছি, ঠিক? তো দ্যাট ইজ কারেন্ট। তাহলে কারেন্ট আর চার্জের মধ্যে রিলেশন তো পাওয়া গেল, যে চার্জের ফ্লোয়ের যে রেট সেটাকেই আমরা বলে থাকি কি কারেন্ট, রাইট? দ্যাট ইজ কল্ড কারেন্ট। ওকে, এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন যেটা আমাদেরকে জানতে হয় সেটা কি, সেটা হলো এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশন। ঠিক আছে, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশন। দেখ, ভোল্টেজ আর জুলের মধ্যে রিলেশন আমরা বুঝলাম, জুল আর চার্জের মধ্যে রিলেশন বুঝলাম, তার মানে তাদের মধ্যে রিলেশন আমরা মোটামুটি বুঝে গেলাম, ঠিক আছে? কিন্তু যদি আমি তোকে বলি যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশন কিভাবে পাবো, হাউ টু গেট দ্যাট, তখন আমি কি করে বুঝবো? তার জন্য আমাকে যেটা করতে হবে, তার জন্য আমাকে একটা নতুন সূত্র আনা হয়েছিল, যেটা তোর কাছে আর নতুন নেই, যেটা ওহম আমাকে সূত্রটা দিয়েছিল। ওহম এস্টাবলিশ করার চেষ্টা করেছিল যে এই কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশন। সে কি করেছিল, সে বলেছিল যে যদি তুমি একটা তার নাও, তুমি একটা কোনো একটা কন্ডাক্টর নাও, রাইট? একটা কন্ডাক্টর নাও এবং তার একটি বিন্দুর বিভব যদি VA হয়, বিভব কাকে বলে? তার মানে আমি যদি বলি এই বিন্দুর বিভব VA, তার মানে কি বোঝাবে? তার মানে বোঝাবে যে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে এই বিন্দুতে আনতে কতটা কাজ করতে হবে? VA জুল, তাই তো? VA মানে তার মানে যদি VA যদি +15 হয়, ইফ ইট ইস +15 ফর এক্সাম্পল, দ্যাট মিনস এ বিন্দুতে, অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে 1 কুলম্ব চার্জকে আনতে আমার কত লাগবে, কত ওয়ার্ক ডান বা কতটা এনার্জি দিতে হবে? উইল হ্যাভ টু গিভ 15 জুলস। ওকে, একইভাবে সে সাপোজ এটা একটা বি পয়েন্ট, এর বিভব VB, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম এটা +10 ভোল্ট। ওকে, তার মানে কি? তার মানে হলো যে এইখানে অসীম দূরত্ব থেকে বি পয়েন্টে আনতে আমায় কার্য করতে হবে কত? 10 জুলস। তার মানে অবভিয়াসলি দিস ইজ দ্য হায়ার পোটেনশিয়াল অ্যান্ড দিস ইজ দ্য লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে এই VA আর VBর মাঝখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে সেটাকে আমি ধরে নিলাম V। তার মানে V ইজ ইকুয়াল টু কি? VA মাইনাস VB। ওকে, সো V ইজ দ্য হোয়াট? V ইজ দ্য, সরি, V is the potential difference between A and B. ওকে, A and B। সবাইকে বলছি কোনো কোশ্চেন থাকলে, কোথাও বুঝতে না পারলে কিন্তু হ্যান্ড রেজ করে কোশ্চেন করবি, নিয়ে একতরফা শুনে যাবি না, রিয়াক্ট করবি, কথা বলবি, ঠিক আছে? তো ইট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল কাকে বলা হচ্ছে? পোটেনশিয়াল ইজ সামথিং, এক সেকেন্ড, সরি, পোটেনশিয়াল ইজ সামথিং দ্যাট উই নো, যে অসীম দূরত্ব থেকে আনতে যে কার্য করতে হয়। তার মানে বাংলা কথা, যা যেই বিন্দুর পোটেনশিয়াল বেশি সেখানে আনতে বেশি কার্য করতে হয়, যেই বিন্দুর পোটেনশিয়াল কম সেখানে আনতে কম কার্য করতে হয়, ঠিক আছে? তো সেটা আছে। আর পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? দুটো পয়েন্টের মাঝখানে বিভবের পার্থক্য, ইজ জাস্ট দ্যাট, আর কিছু না, বিভবের পার্থক্য। ওকে, এবার এই যে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের আছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা কিভাবে কারেন্টের সাথে রিলেট করবো? তো ধর বলা হচ্ছে যে, ধর তাহলে অবভিয়াসলি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কারেন্ট যাবে। ওকে, এবং ওহম যেটা বলছে যে এই যে কারেন্ট যেটা যাবে সেটা এই দুটো বিন্দুর বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হবে, ঠিক আছে? তার মানে যত এই বিভব প্রভেদ বাড়বে তত আমার চার্জ যাওয়ার রেট, দ্যাট ইজ কারেন্ট, আরো বেড়ে যাবে। তার মানে হলো যে যদি তুমি 15-10 এর মধ্যে বিভব প্রভেদ কত আছে? 5 ভোল্টের আছে, রাইট? এর মধ্যে বিভব আমার কত আছে? 5 ভোল্ট, রাইট? 5 ভোল্টের আছে, ক্লিয়ার? তাহলে এইটাই যদি 5 না হয় 50 হতো, তাহলে কারেন্টটা সমানুপাতিক ভাবে বেড়ে যেত। তার মানে আমি যদি একটা গ্রাফ ড্র করি, ধর এই দিক বরাবর আছে V আর এই দিক বরাবর আছে ধরে নে I, তাই তো? তাহলে কি হবে? যত বিভব বাড়বে তত কারেন্টও আমার সমানুপাতিক ভাবে বাড়বে। তার মানে ভোল্টেজ এতটা হলো তো কারেন্ট এতটা বাড়লো, ভোল্টেজ আরো বাড়লো তো কারেন্ট আরো বাড়লো, ভোল্টেজ আরো বাড়লো তো কারেন্ট আরো বাড়লো, সমানুপাতিক ভাবে। এবং কোনো কিছু সমানুপাতিক হলে তার গ্রাফ কি হয়? স্ট্রেট লাইন, মানে y = mx এর মতন হয়। তাহলে এখানেও তাই হবে, ঠিক আছে? আশা করি তোরা অঙ্ক টঙ্ক করছিস, তোরা জানিস অঙ্ক।
তো এখানেও তাই হবে, ইট উইল প্রপোর্শনালি ইনক্রিজ। এবার কথা হলো যে এখানে তাহলে এই প্রপোর্শনাল সাইন তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, দ্যাট ইজ কি, আই ইজ ইকুয়াল টু জি ইন্টু ভি। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট জি ইন্টু ভি, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে জি এর মান যত বেশি হবে কারেন্টের মানও কি হবে, তত বেশি হবে। তাহলে কথা হলো জিটা কার উপরে ডিপেন্ড করবে? ফার্স্ট অফ অল এটা তো বোঝা গেল যে প্রপোর্শনাল সাইন তুলতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট ওখানে কাজ করবে, এবার সেই কনস্ট্যান্ট আমি কি ধরলাম, জি। একটু অদ্ভুত লাগছে, এরকম চেহারা আমি দেখিনি আগে, কিন্তু একটু ভাবি, এটা আমি নিলাম জি। এবার যদি আমি এটাকে জি নিই, তাহলে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে জি এর মান যত বেশি হবে, অ্যাজ দ্য ভ্যালু অফ জি গ্র্যাজুয়ালি ইনক্রিজ, জি এর মান যত বেশি হবে তত আমার কারেন্টের মান বেশি পাওয়া যাবে। কারেক্ট? তাহলে কথা হলো যে জিটা বেশি হবে না কম হবে, এটা কার উপরে ডিপেন্ড? কারোর ক্ষেত্রে বেশি হবে, কারোর ক্ষেত্রে কম হবে। এই জিটা বেশি হবে না কম হবে সেটা ডিপেন্ড করে এই যে তারটা আছে, সরি, এই যে তারটা আছে, এই তারের কোয়ালিটির উপর, মানে মাধ্যমের ওপর। যে কারেন্টটা যেই মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, তারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কপারের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, অন্য কোনো মেটেরিয়ালের হতে পারে, যারই হোক না কেন, তাই তো, আমাকে কি করতে হবে, আমাকে বুঝতে হবে যে এই তারের কোয়ালিটির উপরে এটা ডিপেন্ড করে। দিস ইজ সামথিং হুইচ ডিপেন্ডস অন দ্য মিডিয়াম, মাধ্যম, রাইট? মিডিয়ামের ওপর ডিপেন্ড করে, রাইট? সেটা মিডিয়াম কতটা মোটা তার উপরে ডিপেন্ড করে, মিডিয়ামের লেন্থ কতটা সেটা তার উপরে ডিপেন্ড করে, এটা এর উপরেও ডিপেন্ড করে যে আমার মিডিয়ামটা কি ধাতু দিয়ে তৈরি, মানে মাধ্যমের উপর ডিপেন্ড করে, রাইট? তাহলে কিছু মাধ্যম আছে যার যে জি এর ভ্যালু বেশি দেয়, তার কারণে তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি যায়, বেশি দিয়ে যাওয়ার প্রবণতা থাকে। কিছু ক্ষেত্রে দেখা যায় জি এর ভ্যালু কম হয়, তার জন্য কারেন্ট কমে যায়। ঠিক আছে, এবার তাহলে আমি যদি বলি এই ইকুয়েশনটাকে যদি আমি কম্পেয়ার করি, যারা বেসিক স্ট্রেট লাইনের ইকুয়েশন করেছে, এই ইকুয়েশনটাকে যদি আমি কম্পেয়ার করি উইথ ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, যদি আমি কম্পেয়ার করি, তাই তো, তাহলে কি বোঝাবে যে ওয়াই অক্ষ বরাবর কি আছে, কারেন্ট, এক্স অক্ষ বরাবর কি আছে, ভোল্টেজ, আর এম যেটা সেটা হয় ট্যান থিটা, মানে নতি, তাই তো, এখানে সেটা কি, জি। তাহলে আমি যদি এইখানে থিটা এটাকে ধরি, তাহলে এই যে এখানে ট্যান অফ থিটা হবে, দ্যাট উইল বি ইকুয়াল টু জি। এই জি এর একটা নাম আছে, এই জি কে আমরা বলি কন্ডাক্টেন্স। কি বলি? কন্ডাক্টেন্স। ওকে, বোঝা গেছে? তাহলে ওহমের সূত্র কি বলছে, যে তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তন করব না, টেম্পারেচার অ্যান্ড অল আদার ফিজিক্যাল কন্ডিশনস রিমেনিং কনস্ট্যান্ট। তাপমাত্রা চেঞ্জ করলে কিন্তু অন্য কিছু হয়ে যাবে, সেটা কি হবে না হবে পরে দেখা যাবে, কিন্তু আপাতত তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা, মানে ফিজিক্যাল কন্ডিশনস, মানে তারের অবস্থা, তারটাকে তুই কোনো কেমিক্যালে চুবিয়ে দিলি, বা তারটাকে তুই এমন জায়গায় রাখলি যেখানে তারটা কোনো কারোর সাথে কেমিক্যাল রিয়াকশন করলো, এসব ঘটনা ঘটাবো না, নর্মাল রাখবো তারটাকে, তাপমাত্রা তার ঠিক রাখবো, আর ভৌত অবস্থা পরিবর্তন করবো না, যেখানে আছে যেমন আছে রেখে দেবো। তো সেই অবস্থায় কি হবে, ভোল্টেজ যত বাড়াবে কারেন্ট তত প্রপোর্শনালি বাড়বে, আর ভোল্টেজ যত কমাবে কারেন্ট তত প্রপোর্শনালি কমবে। এবং কি রেটে বাড়বে কি রেটে কমবে সেটা ডিপেন্ড করে জি এর উপরে। জি ইজ আ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এখানে যার নাম কি হলো, কন্ডাক্টেন্স। এবার কথা হলো যে তাহলে ওহমের সূত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে গ্রাফটা পাওয়া যায়, ইট ইজ আ স্ট্রেট লাইন। ওই জন্য মাথায় রাখবি, যেই সব জিনিস ওহমের সূত্র মেনে চলে, বা যেই সব মাধ্যম ওহমের সূত্র মেনে চলে, সবাই মানে না কিন্তু, সবার ক্ষেত্রে এরকম হবে না যে ভোল্টেজ প্রপোর্শনালি বাড়াচ্ছি আর কারেন্টও প্রপোর্শনালি বাড়ছে, এটা হয় না। কিন্তু যাদের ক্ষেত্রে হয়, এবং ম্যাক্সিমাম মেটালের ক্ষেত্রে হয়, ম্যাক্সিমাম মেটালের ক্ষেত্রে হয়, যাদের ক্ষেত্রে হয় তাদেরকে আমরা বলে থাকি লিনিয়ার কন্ডাক্টরস। ঠিক আছে, বা লিনিয়ার এলিমেন্টস। কেন? কারণ তাদের ভিআই কার্ভ যেটা হয় সেটা স্ট্রেট লাইন। এবার তাহলে যদি আমি তোকে বলি যে ওহমের সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্ম কি, আই ইজ ইকুয়াল টু জি ইন্টু ভি। এবার তোর মাথায় আসতে পারে, দাদা এটা কি পড়াচ্ছ, এটা তো আমি কোনদিন পড়িনি। ঠিক কথা, তাই এটাকেই যদি একটু উল্টো করে আমি লিখি, যে আই ইজ ইকুয়াল টু জি ইন্টু ভি না হয়ে, যদি আমি এটাকে জিটাকে এদিকে পাঠিয়ে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 1/g ইন্টু আই। এবার এই 1/g যে ফ্যাক্টরটা আছে সেটাকে আমরা ধরে নিই আর, আর মানে এটাকে বলা হয় সবার পরিচিত রেজিস্ট্যান্স, তাই তো।
সবার পরিচিত রেজিস্ট্যান্স। তাহলে সেই ক্ষেত্রে ইকুয়েশন আসে ভি ইজ ইকুয়াল টু আইআর, যেটা আমরা ওহমের সূত্রে পড়তাম। তাহলে আমি জানি যে জি এর মান যত বেশি হবে কারেন্ট তত কি হবে, বাড়বে, একটু আগেই বললাম, তাই তো? কিন্তু যদি আর এর মান বেশি হয়, তার মানে কি জি এর মান নিশ্চয়ই তাহলে কমছে, তাহলে সেই ক্ষেত্রে কারেন্টের মানও কি হবে বল, কমবে। আমার ক্লিয়ার? তার মানে জি এমন একটা ফ্যাক্টর, কন্ডাক্টেন্স এমন একটা প্রপার্টি যার জন্য কারেন্ট আরো ইজিলি ফ্লো করতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স ইজ রেসিপ্রোকাল অফ কন্ডাক্টেন্স। তার মানে সেখানে আমি যত রেজিস্ট্যান্স বাড়াবো কন্ডাক্টেন্স তত কমবে, কারেন্ট তত কম যাবে। তাহলে রেজিস্ট্যান্স যার বেশি হয় তার কন্ডাক্টেন্স কম হয়, আর যার কন্ডাক্টেন্স কম হয় তার রেজিস্ট্যান্স কি হয়ে যায় বল, বেড়ে যায়। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে? তাহলে এই বেসিক্স গুলো যদি আমি এরম ভাবে না ভাবি তাহলে কিন্তু আমার পরবর্তীকালে প্রবলেম হবে। ঠিক আছে? তো আপাতত আমাকে এটা বল যে এই এই অবধি সবাই বুঝতে পেরেছিস কিনা, মানে আমি এখনো অবধি যেইটুকু তোকে বোঝালাম সেটা নিয়ে কারোর কোনো প্রবলেম আছে কিনা, সবাই বুঝতে পেরেছে কিনা এটা? মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বা আমি আস্তে আস্তে একদম ধীরে ধীরে আমি গল্পের মতন মতন তোকে বোঝাচ্ছি। ঠিক আছে? তো আমি এত অবধি বুঝতে পারলাম, তার মানে আমি কি কি ক্যারেক্টারের সঙ্গে আমার পরিচিত হলো, ঠিক আগেই পরিচয় ছিল, আমরা আগেই জানতাম। আমরা ভোল্টেজ, কারেন্ট, চার্জ, তাই তো, আর কি কি জিনিস, তার সাথে ওয়ার্ক ডান, তাই তো, আর ওহমস ল, এই জিনিসটা আমরা শিখলাম। ঠিক আছে? এবার একটু ইউনিটের ব্যাপার আছে, তার আগে একটু কথা বলি যে সবাই একটু রিপ্লাই দিবি, হ্যাঁ? মানে আমি যখন তোকে জিজ্ঞেস করবো যে কি বুঝতে পারলি কি পারলি না, সো প্লিজ ডু রিপ্লাই, একটু রিপ্লাই দিবি। তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে আমাদের আমারও পড়াতে ভালো লাগবে। ঠিক আছে? আর তোদের আমার সাথে কথা বলতে পারিস, মানে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় হ্যান্ড রেস করবি, আমি কথা বলবো তোর সাথে। ঠিক আছে? কোথাও যদি ডাউট লাগে। তো এবার নেক্সট যেটা আসছে আমার, সেটা কি, সেটা হলো যে ওহমের সূত্রে এর একক তো আমরা জানি কি হয়, ভোল্টস। ঠিক আছে? এর একক আমরা জানি হয় কি, অ্যাম্পিয়ার। ঠিক আছে? আর এর একক, রেজিস্ট্যান্সের এককও ছোটবেলা থেকে আমরা জেনে আসছি, সেটা হলো ওহম। ঠিক আছে? তাহলে যদি আমি কোথাও 1 ভোল্ট বিভব প্রভেদ থাকে আর কোথাও যদি 1 ওহম রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট হবে। সিম্পল হিসাব। ঠিক আছে? সবকিছুই 1 1 1। ঠিক আছে? তাহলে এইভাবে ওহম আমাকে বলেছিল যে যদি আমি বিভব প্রভেদ আমার জানা থাকে, যদি আমার রেজিস্ট্যান্স জানা থাকে, তাহলে আমি ইজিলি, খুব ইজিলি আমি বলতে পারি যে ওখান দিয়ে কত কারেন্ট যাবে। ঠিক আছে? তো এবার কথা হলো যে জি, মানে কন্ডাক্টেন্স যে আছে, জি, জি ইজ ইকুয়াল টু 1/r। তাহলে এর যে ইউনিট হয়, sorry, এর যে ইউনিট হয়, এর যে ইউনিট হয় সেই ইউনিটটা অ্যাকচুয়ালি কি হয়, ওহমের উল্টো, রিভার্স ওহম। মানে অনেকে এরম ভাবে লেখে, যেটাকে আগে বলা হতো মোহ। ঠিক আছে? কিন্তু এখন সেটাকে বলা হয় সিমেন্স। তাহলে সিমেন্স বলেই আমরা চিনবো। আগেকার দিনের লোকে মোহ বলতো, যেহেতু রেজিস্ট্যান্সের একক ওহম আর কন্ডাক্টেন্স হলো রেজিস্ট্যান্সের উল্টো, রেসিপ্রোকাল, তাই ওটাকে বলতো মোহ। এবং ওটাকে কি করতো, একটা ইনভার্স, উল্টানো, একটা উল্টানো এরকম সাইন দিয়ে, মানে ওহমের সাইনের উল্টো সাইন দিয়ে এটা বোঝাতো। ঠিক আছে? কিন্তু আমরা এখানে কি করব, আমরা এটাকে মোহ আর বলবো না, আমরা এটাকে বলবো সিমেন্স। তাহলে ক্যাপিটাল এস দিয়ে এটাকে ডিনোট করা হয়। তাহলে আমি যদি কোথাও বলি যে কন্ডাক্টেন্স হলো 10s, তার মানে তুই বুঝবি 10 সিমেন্স। তার মানে ওখানে রেজিস্ট্যান্স কত হবে, 1/10 ওহম। আমায় ক্লিয়ার? তাহলে এটা হলো আমার বেসিক ফান্ড। ঠিক আছে? তো এইবার দেখ, আরেকটা জিনিস যেটা আমি এখানে বলবো তোদের, যে এটা তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার রেজিস্ট্যান্স যেটা থাকে না, একটা মাধ্যমের রেজিস্ট্যান্স যেটা থাকে, আর যেটা থাকে, রেজিস্ট্যান্স যেটা থাকে, সেটা বেসিক্যালি 3টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। মানে আর ইজ ইকুয়াল টু, একটা ইকুয়েশন আমরা লিখি, রো ইন্টু L/A। ঠিক আছে? এটা খুবই পরিচিত একটা ইকুয়েশন, সবাই এটা দেখেছে, সবাই জানে এটা। ঠিক আছে? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু L/A। ঠিক আছে?
এবার এই যে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ আছে, এই রো ইন্টু এল বাই এর মধ্যে ফার্স্ট অফ অল এল, ধর এরকম একটা তার আছে, আমরা জানি এগুলো, তাও একটু মাথায় নিয়ে নিলে বেটার, ঠিক আছে। তো এই তার, তার লেন্থ ধরে নে এল, ঠিক আছে, আর তার ক্রস সেকশন প্রস্থচ্ছেদ ইজ এ, ওকে। আর রো এমন একটা ফ্যাক্টর যেটাকে আমরা বলি রেজিস্টিভিটি, ওকে, রেজিস্টিভিটি। এবার রো এর একটা ডেফিনেশনও আছে। কি ডেফিনেশন আছে? যে ওয়েন এল ইজ ইকুয়াল টু 1 মিটার, মানে 1 মিটার লেন্থ, আর এ ইজ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার, মানে 1 স্কোয়ার মিটার এরিয়া যদি হয়, তাহলে আর এর ভ্যালু কত হয়? রো। তাই তার মানে কি, রো এর একক কি? রো এর একক হলো বেসিক্যালি কি, বা রো কাকে বলা হবে? যে কোনো একটা তার, তার লেন্থ 1 মিটার আর ক্রস সেকশন 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, সেরম একটা তারে যে রোধ পাওয়া যায় সেটাকে বলা হয় রোধাঙ্ক, ঠিক আছে। সম্ভবত বাংলায় রোধাঙ্কই বলে, ঠিক আছে। মানে ইংলিশে কি বলে? রেজিস্টিভিটি। তাহলে রেজিস্টিভিটি অফ আ মিডিয়াম মিনস যে দ্য রেজিস্ট্যান্স ইন ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট ক্রস সেকশন। এবার এটা কার উপরে ডিপেন্ড করে? এটা সোললি ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল, কপার না অ্যালুমিনিয়াম, কি ধাতু নিয়েছো বা কি মাধ্যম নিয়েছো, তার উপরে এটা ডিপেন্ড করবে। তাছাড়া এটা কারুর উপরে ডিপেন্ড করবে না। তোমায় ক্লিয়ার? তার মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার এখানে রো ইজ বেসিক্যালি রেজিস্টিভিটি, দ্যাট মিনস রেজিস্ট্যান্স ইন, কি বললাম, ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট ক্রস সেকশন, ঠিক আছে। ইউনিট লেন্থ অ্যান্ড কি বললাম, ইউনিট ক্রস সেকশন, ওকে। ইট ইজ রেজিস্টিভিটি, ওকে। এবার দেখ, এই যে রেজিস্টিভিটি আছে আমার, এই রেজিস্টিভিটিটা আমি কি বললাম, অনলি ডিপেন্ডস অন কি, অন মেটেরিয়াল। তার মানে কপারের রেজিস্টিভিটি এক ধরনের হয়, অ্যালুমিনিয়ামের এক ধরনের হয়, সেটা চেঞ্জ হয় না। কপারের রেজিস্টিভিটি কপারেরই রেজিস্টিভিটি, কপার হলে এরকমই রেজিস্টিভিটি পাবে, অ্যালুমিনিয়াম হলে ওরকমই পাবে। এবং যার রেজিস্টিভিটি যত কম হয়, তার মানে তার কন্ডাক্টিভিটি তত বেশি হয়। না, হোয়াট ইজ কন্ডাক্টিভিটি, ঠিক আছে। কি করে বুঝবো? আমরা জানি জি ইজ ইকুয়াল টু কি, 1/r। তার মানে কি, এটাকে আমি লিখতে পারি যে 1/ρ ইন্টু a/l। তাহলে দিস 1/ρ ইজ কল্ড কন্ডাক্টিভিটি। তার মানে তোকে যদি আমি বলি যে কোনো মেটেরিয়ালের রেজিস্টিভিটি মানে কি, ইউনিট লেন্থ, ইউনিট ক্রস সেকশন, তার রেজিস্ট্যান্সকে বলা হয় রেজিস্টিভিটি। আর কন্ডাক্টিভিটি কাকে বলা হয়? ইউনিট লেন্থ, ইউনিট ক্রস সেকশন, তার কন্ডাক্টেন্সকে বলা হয় কন্ডাক্টিভিটি। তার মানে যদি তোকে এই কন্ডাক্টিভিটি রেজিস্টিভিটি জানতে হয়, তাহলে তোকে একক দৈর্ঘ্য নিতে হবে, একক প্রস্থচ্ছেদ নিতে হবে। এবং যেই মেটেরিয়াল যত ভালো কারেন্ট বহন করে, তার রেজিস্টিভিটি তত কম হয়, তার কন্ডাক্টিভিটি তত বেশি হয়, ঠিক আছে। তো আমি যদি তোকে বলি যে এখানে রো এর একক কি হবে? রো মানে তাহলে কি দাঁড়াচ্ছে? রো মানে তাহলে দাঁড়াচ্ছে আর ইন্টু a/l। ঠিক করলাম তো নাকি? হ্যাঁ, আর ইন্টু a/l। তাহলে রেজিস্ট্যান্সের একক কি? রেজিস্ট্যান্সের একক ইজ ওহম, এর একক মিটার স্কোয়ার, আর এর একক হলো মিটার। তাহলে কি হবে? মিটার স্কোয়ার আর মিটার একটা করে কেটে যাবে, তাহলে রো এর যে একক হবে সেটা হবে ওহম মিটার, ঠিক আছে। রো এর একক কি হবে? দ্যাট উইল বি ওহম মিটার। তাহলে এই ইউনিট গুলো কিন্তু আমাদের খুব ভালো করে বোঝা উচিত। যদি আমি ইউনিট গুলো ভালো করে না বুঝি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের পরবর্তীকালে খুব প্রবলেম হবে। তাহলে এই পার্ট গুলো তো আমাদের বোঝা গেল যে হ্যাঁ, এটা আমার এখানে রয়েছে, এতটা অবধি আমার রয়েছে, ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা কি, সেটা হলো যে আমার এই যে রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, এই যে ফ্যাক্টর গুলো হলো, এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশন কি, কত ভোল্টেজ হলে কত কারেন্ট হবে, কার ক্ষেত্রে কি হবে, ঠিক আছে। ইট ইজ ভেরি সিম্পল, ঠিক আছে। এবার এইটার পরে আমাদের এইটারই একটা মডিফাইড ভার্সন আমাদের পড়তে হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি কিরশফস ল, ঠিক আছে। এটাকে আমরা বলি কিরশফস ল।
ঠিক আছে? দু রকমের ল দিয়েছিল, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। একটা কি কেসিএল, আর একটা কি কেভিএল। এই দুটো জিনিস আমাদের বাই হার্ট জানতে হবে, বাই হার্ট জানতে হবে। যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে আছিস তারা সেকেন্ড সেমিস্টারে ওঠার পরেই দেখবি আহ, মানে কোটি কোটি কেসিএল কেভিএল তোর মাথার উপরে এসে পড়ছে। তো সেটাকে একবার যদি ইজিলি শিখে নিই না, এবং যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে শিখে যাই, আমার কাছে পুরো ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো তার আগে আমাকে বল যে এখনো অবধি কারো কোনো প্রবলেম আছে কিনা, সবাই মোটামুটি বুঝতে পারছিস কিনা, ক্লাসে পারছিস কিনা বুঝতে, একটু আমাকে একটু কাইন্ডলি বল, তাহলে বুঝতে পারবো আমি। এখনো অবধি সবাই বুঝতে পারছিস কিনা? ওকে, তাহলে এবার দেখ। আচ্ছা, আরেকটা কথা বলি যে আজকে আহ, সবাই হয়তো ক্লাসের লিঙ্ক পাইনি। ঠিক আছে? ক্লাসের লিঙ্ক পাইনি বা ক্লাসের লিঙ্ক পেতে অসুবিধা হয়েছে বা এরকম কিছু একটা হয়েছে। তো ওদেরকে বলবি প্লিজ পরের ক্লাস থেকে কন্টিনিউ করতে। অনেকে ভাবে যে হ্যাঁ পড়াচ্ছে মানে কিছু একটা ক্যাচ আছে, পয়সা চাইবে, কিছু না কিছু করে পয়সা চাইবে। কোনো পয়সা চাইবো না, আমার কাছে পরবর্তীকালে পড়তেও হবে না। আমি খালি এইটুকু বলছি যে তোরা পরে নিজে যখন পড়বি, যাতে একটু ভালো করে পড়িস, মানে একটু কোয়ালিটিটা বিল্ড আপ করতে চাইছি, আর কিছু না। মানে আমাদের এখন এমন বাজে অবস্থায় আমরা চলে এসেছি, ঠিক আছে? কেউ আর সেরকম ভাবে পড়ায় না, নোট ওরিয়েন্টেড ব্যাপার হয়ে গেছে। এই স্যারের কাছে গেলাম, এক গাদা নোট দিল, কি বুঝলাম ঘন্টা মাথায় জানি না। কিছু জিনিস মুখস্থ করলাম, প্রত্যেক বছর কমন কোশ্চেন আসছে, কিছু না বুঝে বা বুঝে 9 পয়েন্ট পেয়ে বাড়ি চলে গেলাম, তারপরে কি করবো নিজেও জানি না। ঠিক আছে? সেরম যাতে না। তো ওই জন্য আমি বলছি যে সবাই যাতে মোটামুটি একটু এনগেজিং হবি। আজকের ক্লাস যদি ভালো লাগে, সবাইকে বলবি, একটু ইন্সপায়ার করবি যে যাতে তারা পরের দিন ক্লাসে আমার অ্যাটেন্ড করে। ঠিক আছে? তো আমি তোদের একটা গ্রুপ করে দেবো আলাদা করে। এখন তো ফার্স্ট ক্লাস এটা, একটা দুটো ক্লাসের পর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিলে মোটামুটি আমরা কানেক্টেড থাকতে পারবো, এবং ওই লিঙ্ক ফিঙ্ক পাওয়া ইত্যাদি ঝামেলাগুলো আর থাকবে না। ঠিক আছে? তো যাই হোক, তো এইবার যেটা বলছিলাম যে কেভিএল আর কেসিএল, এই দুটো ফ্যাক্টর ওহমের লয়ের ঠিক পরেই চলে আসে, জাস্ট আফটার ওহমস ল এটা চলে আসে। ঠিক আছে? এবার এই কেভিএল কেসিএল এর যে ব্যাপারটা আছে, সেটা কিছু না, সেটা বেসিক্যালি ওহমস লয়। ঠিক আছে? আলাদা কিছু না, কিন্তু একটু নতুন ভাবে এটাকে দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল আমরা আসবো কিসে? ফার্স্ট অফ অল আমরা আসবো হলো, সাপোজ ধরে নে কেসিএল, কিরশফস কারেন্ট ল। ঠিক আছে? কি বলা হয় যে কোনো একটা ধরে নে আমার জাংশন আছে। জাংশন মানে অনেকগুলো তার এসে যেখানে মিট করছে। ঠিক আছে? আপাতত তারই ধরে নিলাম। অনেকগুলো ব্রাঞ্চ এসে যেখানে মিট করছে, এরকম একটা জাংশন আছে। এবং সেখানে প্রত্যেকটা জায়গা দিয়ে বিভিন্ন রকমের কারেন্ট ফ্লো করছে। মানে ধর কিছু কারেন্ট ঢুকছে, মানে ধর I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্ট ঢুকছে, ধরে নে I3 কারেন্ট ঢুকছে, এরকম কিছু কারেন্ট ঢুকছে। I4 ধরে নে কারেন্ট ঢুকছে, এরকম কিছু কারেন্ট ঢুকছে। আবার কিছু কারেন্ট বেরিয়েও যাচ্ছে। তার মানে ধর I5 আমার বেরোচ্ছে, ধরে নে আমার I6 বেরোচ্ছে। তার মানে একটা জাংশন আছে, দিস ইজ আ জাংশন ওয়ার মাল্টিপল ব্রাঞ্চেস আর মিটিং। ওকে? এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্রাঞ্চ আমার এসে ঢুকছে, কিছু ব্রাঞ্চ এসে, ব্রাঞ্চ বলবো না, কিছু কারেন্ট এসে আমার ঢুকছে, কিছু কারেন্ট বেরোচ্ছে। ঢুকছে মানে নোডে ঢুকছে, কিছু কারেন্ট বেরোচ্ছে। তো আমাদের ফার্স্ট কি, আমাদের ফার্স্ট কনভেনশন ছিল কি, যে ইনকামিং কারেন্ট যেটা আছে, ঠিক আছে, ইনকামিং সরি ইনকামিং কারেন্ট যেটা আছে, ইনকামিং কারেন্ট ইজ পজিটিভ, তাই তো? আর আউটগোয়িং কারেন্ট যেটা আছে, আউটগোয়িং কারেন্ট ইজ নেগেটিভ। ঠিক আছে? আউটগোয়িং কারেন্ট ইজ নেগেটিভ। ঠিক আছে? তাহলে একটা হলো ইনকামিং কারেন্ট, একটা হলো আউটগোয়িং কারেন্ট। তাহলে ইনকামিং কারেন্ট আর আউটগোয়িং কারেন্টের মধ্যে ইনকামিং কারেন্ট ইজ রিগার্ডেড অ্যাজ পজিটিভ, আর আউটগোয়িং কারেন্ট ইজ রিগার্ডেড অ্যাজ নেগেটিভ। এবং আলটিমেট সবকটা কারেন্টের যোগফল ইজ জিরো। মানে আমার জাংশনে কিছু থাকবে না। জাংশনে কিছু না যদি থাকে, তাহলে আমার আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমার আহ, যা কারেন্ট ঢুকছে তাই কারেন্ট আমার কি হয়ে যাবে বল? বেরিয়ে যাবে। তাহলে আহ, যা কারেন্ট ঢুকছে তাই কারেন্ট আমার বেরিয়ে যাবে। এটা আমাদের মেন একটা ফ্যাক্টর। তাহলে
আমি যদি এখানে একটা ইকুয়েশন ফর্ম করি, মানে জাংশনে কিছু থাকবে না, যা কারেন্ট ঢুকছে তাই কারেন্ট বেরিয়ে যাবে। তাহলে আমি যদি একটা ইকুয়েশন ফর্ম করি, ইফ উই ফর্ম অ্যান ইকুয়েশন, তাহলে কি হবে? তাহলে এরকম দেখা যাবে যে যে কটা কারেন্ট ঢুকেছে, ধর যে কটা কারেন্ট ঢুকেছে, কি কি কারেন্ট ঢুকেছে? +I1, +I2, তাই তো, +I3 অ্যান্ড +I4। আর কিছু কারেন্ট বেরিয়েছে, কি কি? -I5, -I6 ইজ ইকুয়াল টু 0। তার মানে কোনো জাংশনে কোনো কারেন্ট কোনোদিন রিটেন করে না, কোনো চার্জ রিটেন করে না, যা চার্জ ঢুকবে তাই চার্জ বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা একটা ল দিয়েছিল কিরশফ, যেটাকে বলা হতো কিরশফস কারেন্ট ল। যখন তোরা পরবর্তীকালে নেটওয়ার্ক অ্যানালিসিস করবি, পরবর্তীকালে বড় বড় সার্কিট সলভ করবি, এই জিনিসগুলো জানাটা খুবই বেশি। তাই এইগুলো না জানলে তুই যখনই পরবর্তীকালে 4টে রেজিস্ট্যান্স 10টা রেজিস্ট্যান্স দেখবি এবং দেখে কনফিউজ হবি, তখন তোর ভয় লেগে যাবে যে মনে হবে এত বড় বড় সার্কিট আমি কি করে সলভ করবো। খুব ইজিলি সলভ করা যায় যদি বেস গুলো ক্লিয়ার থাকে, ঠিক আছে? তো এইটা খুব একটা বড় ব্যাপার নয়, কিন্তু একটু এর থেকে চেঞ্জ যে ব্যাপারটা আছে সেটা কি, সেটা হলো আমার কিরশফস ভোল্টেজ ল, কেভিএল। এবার কেভিএল লোকে বিভিন্ন ভাবে পড়েছে, মাল্টিপল ওয়েজ, ঠিক আছে? অনেক রকম ভাবে পড়েছে কেভিএল, অনেক রকম ভাবে মানুষে পড়েছে। এবার কেভিএল যত ভাবেই পড়ুক না কেন, যাই ভাবেই পড়ুক না কেন, কেভিএল পড়তে গেলে আমাদের তার আগে কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? তার আগে দেখ, একটা জিনিস জানতে হবে যে ধর আমার কোথাও একটা ব্যাটারি আছে, ঠিক আছে? সাপোজ কোথাও একটা ব্যাটারি আছে, খুব ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু জায়গাটা, ঠিক আছে? ধর আমার কোথাও একটা ব্যাটারি আছে, তা ব্যাটারির কি হয়, একটা পজিটিভ টার্মিনাল থাকে, একটা নেগেটিভ টার্মিনাল থাকে। এটা তো সিম্পল ব্যাপার, এটা ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল শুড বি দেয়ার, ঠিক আছে? এবং এই যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মধ্যে যেটা পজিটিভ টার্মিনাল আছে দ্যাট ইজ হায়ার পোটেনশিয়াল, আর যেটা নেগেটিভ টার্মিনাল আছে দ্যাট ইজ লোয়ার পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল, এরকম দুটো পোটেনশিয়াল আছে, হায়ার হায়ার অ্যান্ড লোয়ার পোটেনশিয়াল, ওকে? এবার এই যে হায়ার আর লোয়ার পোটেনশিয়াল আছে, তার মানে আমি যদি তোকে বলি যে, আমি তোকে যদি বলি যে, এক সেকেন্ড, লেট মি সিলেক্ট দ্য কালার, কালার সিলেক্ট করতে পারছি না, হ্যাঁ। ধর আমি তোকে বললাম এই পয়েন্ট থেকে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে গেলাম, তাই তো? তাহলে আমার কি হবে? আমার পোটেনশিয়াল ড্রপ হবে। কি হবে? পোটেনশিয়াল ড্রপ। কেন? কারণ আমার হায়ার পোটেনশিয়াল থেকে আমি কি করেছি, আমি লোয়ার পোটেনশিয়ালে চলে গেছি, তাহলে পোটেনশিয়াল কমেছে আমার। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবি, তুই যেখানে দাঁড়িয়ে থাকবি তোর পোটেনশিয়াল তাই। এবার পৃথিবীর পোটেনশিয়াল সবসময় 0 হয়। তার মানে যদি আমি কোথাও বলি যে কারুর পোটেনশিয়াল +10 ভোল্ট, তার মানে কি বোঝাবে? যে পৃথিবীর পোটেনশিয়ালের থেকেও 10 ভোল্ট বেশি। তার মানে মাটিতে কুলম চার্জটাকে এনে ফেলতে যা কার্য করতে হবে তার থেকে ওখানে ফেলতে গেলে 10 কুলম চার্জ বেশি, 10 কুলম, 10 জুল, জুল চার্জ বেশি, চার্জ না, 10 জুল এনার্জি বেশি দিতে হবে, তাই তো? তাহলে আমি যদি, এবার তুই, তোর একটা কনফিউশন, আমি কেন যাব, আমি যাচ্ছি মানে কি, আসছি বলছি, ঠিক আছে? বুঝতে পারবি মানে, কিন্তু এইটা মাথায় রাখ যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল আসার সময় কি হয়, পোটেনশিয়াল ড্রপ। কত পোটেনশিয়াল ড্রপ হয়? সাপোজ যদি এটা ভোল্টের ব্যাটারি হতো, তাহলে ভোল্ট কমতো, মানে 10 ভোল্টের ব্যাটারি হলে 10 ভোল্ট কমবে। তার মানে তুই 10 ভোল্টের একটা ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভে যদি যাস, তাহলে তোর বিভব কমলো কত? 10 ভোল্ট। সিমিলারলি যদি উল্টোটা হয়, আমি এই জায়গা থেকে কেভিএল লেখাটা মুছি, তাহলে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? এইখানে লিখে দিই। যদি আমার উল্টোটা হয় তাহলে কি হবে? মানে ধর যদি এরকম হয় যে আমার এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে এলাম, তাই তো? মানে আমি লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে, তাহলে আমার কি হবে? তাহলে হবে আমার পোটেনশিয়াল গেন, ওকে? তাহলে আবার পোটেনশিয়াল গেন, পোটেনশিয়াল আমার কি হয় বল, বাড়বে, রাইট? পোটেনশিয়াল যদি বাড়ে তাহলে কতটা বাড়বে? +E, মানে ব্যাটারির ভোল্টেজ যা আছে তাই হবে। তার মানে এটা আমাদের মাথায় বুঝে রাখতে হবে যে যখনই আমি একটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাব, আমি সবসময় বলবো যে আমার বিভব কমে গেল। কতটা কমলো? ব্যাটারির যা ভোল্টেজ আছে তাই। যদি 10 ভোল্টের ব্যাটারি হয় তাহলে 10 ভোল্ট কমে গেল, ঠিক আছে? আর যদি উল্টোটা হয় তাহলে বলবো বেড়ে গেল। কত বেড়ে গেল? আগেন অবভিয়াসলি যতটা আমার ভোল্টেজ বেশি আছে, মানে যতটা ব্যাটারির ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা আমার কি হয়ে গেল, ওখানে বেড়ে গেল। তাহলে দিস ইজ 1 নম্বর কেস। মানে এইটা তোকে খুব ক্লিয়ারলি বুঝতে হবে। এটা সবাই বুঝতে পেরেছিস? আমি যেটা বললাম তোকে, সবাই একটু রিপ্লাই দে, এটা সবাই বুঝতে পেরেছিস কিনা?
ওকে, ঠিক। তাহলে এইবার দেখ, যদি আমি এবার তোকে বলি যে আরেকটা জিনিস বুঝতে হবে। কি জিনিস বুঝতে হবে? যে ধর একটা তার আছে প্রথমে, ঠিক আছে, এবং তাতে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা কত? আর একটু আগে আমরা দেখলাম রেজিস্ট্যান্স, ওহমের সূত্র, এই ব্যাপারটা আমরা দেখলাম, ঠিক আছে। রেজিস্ট্যান্স ধরে নে আমার কত, রেজিস্ট্যান্স ধরে নে আমার আর, আর ইজ মাই রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে আর যদি আমার রেজিস্ট্যান্স হয়, ইফ দ্য রেজিস্ট্যান্স ইজ আর, তাহলে সেই ক্ষেত্রে কি বোঝা যাবে? আর ধরনের কারেন্ট আমার এইদিকে ফ্লো করছে, কারেন্ট এইদিকে ফ্লো করছে। কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? হায়ার থেকে লোয়ার। তাহলে কারেন্টের ডাইরেকশন যদি আমি এদিকে দেখাই, তাহলে নিশ্চয়ই দিস ইজ মাই হায়ার পোটেনশিয়াল আর দিস ইজ মাই লোয়ার পোটেনশিয়াল, কারেক্ট? তাহলে হায়ার থেকে লোয়ারে আমি ফ্লো করছি। এইবার ধর আবার সেম কেস যদি আমি তোকে বলি, ধরে নে আমি হায়ার থেকে লোয়ারে যদি ট্রাভেল করি, একই কেস হবে। হায়ার থেকে লোয়ারে যদি আমি ট্রাভেল করি, তাহলে আমার কি হবে? পোটেনশিয়াল ড্রপ হবে, তাই তো? এবার ওহমের সূত্র একটু আগেই আমায় বলেছে যে একটা রেজিস্ট্যান্স আছে আর, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তাহলে বিভব প্রভেদ যেটা থাকবে, মানে ভি যেটা থাকবে, সেই ভি ইকুয়াল টু কত হবে? আই আর। তাহলে পোটেনশিয়াল ড্রপ যেটা হবে সেটা কত হবে? মাইনাস আই আর। ক্লিয়ার তো? সেটাই তো আমার ভি, পোটেনশিয়াল ড্রপ মাইনাস ভি, তাই তো? কিন্তু মাইনাসে হবে, কারণ ড্রপ হবে। কেন ড্রপ হবে? কারণ যেহেতু আমি হায়ার থেকে লোয়ারের দিকে গেছি। এবার হায়ার থেকে লোয়ারের দিকে গেছি কি করে বুঝলাম? কারেন্টের দিকে গেছি। কারেন্ট সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে যায়। আমিও বুঝতে পারছি আমার কথাটা, যে কারেন্ট সবসময় কি হয়? কারেন্ট সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে যায়, হায়ার থেকে লোয়ারের দিকে। তাহলে কারেন্ট যেদিকে গেছে আমিও কি করেছি? আমিও সেই দিকেই ট্রাভেল করেছি। তাহলে কারেন্টও এই দিক থেকে এদিকে যাচ্ছে, আমিও এই দিক থেকে এদিকে যাচ্ছি। তাহলে কারেন্টের দিকে গেলে আমাদের সবসময় কি হবে? সবসময় পোটেনশিয়াল ড্রপ। একইভাবে যদি আমি তোকে বলি যে উল্টোটা, মানে যদি আমি তোকে বলি যে আমি এই পয়েন্ট থেকে, মানে লোয়ার থেকে আমি হায়ার পোটেনশিয়ালে আসছি, ঠিক আছে, লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে আসছি। তাহলে লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে আসলে আমার কি হবে? একইভাবে পোটেনশিয়াল গেন হবে। লোয়ার থেকে হায়ার পোটেনশিয়ালে আসলে আমার পোটেনশিয়াল গেন হবে। তাহলে যদি গেন হয়, তাহলে কতটা গেন হবে? গেন যেটা হবে সেটা হলো প্লাস আই, যেটা কিনা প্লাস বি। সেম ভোল্টেজ, এদিকে আসলে যতটা কমবে ওইদিকে আসলে ততটা বাড়বে। ক্লিয়ার? তার মানে আমি এই জিনিসটা তোকে ক্লিয়ার, তার এটা হলো সেকেন্ড কেস। তাহলে যখনই কোনো ব্যাটারি দেখবো, তখন ভোল্টেজটা ব্যাটারির এক মাথা থেকে অন্য মাথায় গেলে বিভব পরিবর্তিত হয়, দ্য পোটেনশিয়াল চেঞ্জেস। ওকে, এবার এই যে পোটেনশিয়াল যে চেঞ্জ হচ্ছে, মানে যে পোটেনশিয়ালটা চেঞ্জ হচ্ছে সেটার মান কত হবে? অবভিয়াসলি ব্যাটারির যা ভোল্টেজ আছে তাই হবে। এবার সেটা কমবে না বাড়বে? চেঞ্জ তো হবে, কিন্তু সেটা কমবে না বাড়বে? উইল ইট ডিক্রিজ অর উইল ইট ইনক্রিজ? ঠিক আছে, সেটা আমি কি করে বুঝবো? সেটা বুঝতে গেলে আমায় যেটা করতে হবে সেটা হলো যে আমায় ডাইরেকশন দেখতে হবে। যদি আমি ব্যাটারির হায়ার থেকে লোয়ারে যাই, দ্যাট ইজ ইট উইল ডিক্রিজ। যদি লোয়ার থেকে হায়ারে যাই, তাহলে ইট উইল ইনক্রিজ, ঠিক আছে। একইভাবে যদি আমি তোকে বলি যে আহ, হ্যাঁ স্বরূপ বল। হ্যাঁ দাদা, বলছিলাম এই হায়ার থেকে লোয়ারে গেলে কেন পোটেনশিয়াল ড্রপটা হয়? হায়ার থেকে লোয়ারে গেলে কেন পোটেনশিয়াল ড্রপ হয়? দেখ, তুই নিজেই বলছিস, তুই একটা জায়গায় দাঁড়িয়েছিলিস, ঠিক আছে, ধরে নে একটা ওভারে 33 কেবি তারে তুই ঝুলছিস, তাহলে তোর বিভব কত? 33 কেবি। কথাটা বোঝা গেল কি বললাম? তুই ধরনের একটা হুম, ওভারে 33 কেবি তার থেকে ধরে ঝুলছিস, তাহলে তোর বিভব তখন কত? 33 কেবি। হুম, এবার তুই ওই তার থেকে হাতটা ছেড়ে দিয়ে নিচে মাটিতে ঝাঁপ মারলি এবং মাটিতে এসে ধরলি, তাহলে মাটি তখন তোর বিভব কত? 0 ভোল্ট, ঠিক কিনা? হুম, তাহলে তোর কি হলো? হুম, পোটেনশিয়াল ড্রপ হলো তো। হ্যাঁ, তার মানে তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেটা যদি হায়ার পোটেনশিয়াল হয়, তুই সেখান থেকে যখনই লোয়ার পোটেনশিয়ালে আসছিস, তো অবভিয়াসলি তোর কি হচ্ছে? তোর পোটেনশিয়াল ড্রপ হচ্ছে, ঠিক কথা কি? হ্যাঁ, হুম, বুঝতে পেরেছিস কি বললো? হ্যাঁ, পোটেনশিয়ালের ফান্ডা কি? তুই যেখানে দাঁড়িয়ে থাকবি পোটেনশিয়াল তোর তত, ঠিক আছে। তাহলে ধর আমি তোকে বললাম ব্যাটারির নেগেটিভ টার্মিনালে তোর একটা হাত আছে আর পজিটিভ টার্মিনালে তোর একটা হাত আছে, তোর কোন হাতে পোটেনশিয়াল বেশি হবে? পজিটিভ টার্মিনালে যে হাতটা আছে, তাই তো? তুই সবখাবি আলাদা ব্যাপার, কিন্তু তাই হবে। বুঝতে পেরেছিস তো? ব্যাপারটা হলো হুম। এইটা, ঠিক আছে। তাহলে এইবার দেখ, আর কারোর কোনো কোশ্চেন আছে? সবাই বুঝতে পারিস? এত অব্দি সবাই বুঝতে পেরেছিস কিনা বল? কোনো যদি ডাউট থাকে, কিছু যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারিস।
এখনো অব্দি এই ব্যাপারটা ম্যাটারটা বুঝতে পেরেছিস কিনা? এটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি আমি একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল দিলে এই জিনিসটা সবার ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। মোটামুটি সবাই বুঝতে পেরেছিস কিনা বল, ওকে একটু বল যে এই ব্যাপারটা বোঝা গেল কিনা। ডাউট থাকলে কোশ্চেন কর, নির্দ্বিধায় কোশ্চেন কর, কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক ওকে, ঠিক আছে। তাহলে এবার একটা কেস দেখি আমি, এবার একটা একটা জাস্ট একটা কেস দেখবো। হোয়াট কেস? যে আমার ধর একটা সার্কিট আছে, একটা ক্লোজড লুপ আছে। ধর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা ব্যাটারি আছে, আরেকটা রেজিস্ট্যান্স ধরেন এখানে আছে, এইখানে আরেকটা ব্যাটারি আছে, আরেকটা ব্যাটারি এখানে আছে, ঠিক আছে, এবং এইখানে একটা খালি রেজিস্ট্যান্স আছে। এখান দিয়ে একটা ব্রাঞ্চ এসে ঢুকেছে, এখান দিয়ে একটা ব্রাঞ্চ এসে ঢুকেছে, এখান দিয়ে একটা ব্রাঞ্চ এসে ঢুকেছে, এদিকে একটা ব্রাঞ্চ। তাহলে আমি কি কথা বলছি? কেভিএল করার কথা বলছি। দেখ, এর আগে তোরা অনেক কিছু পড়েছিলিস, তোরা পড়েছিলিস যে এই দিকে গেলে, ডান দিক গেলে প্লাস হয়, বাঁ দিক গেলে মাইনাস হয়, এরকম বিভিন্ন রকম ভাবে তোদের নিয়ম শেখানো হয়েছিল মেবি। তো যা নিয়ম শিখেছিস সেটা ভুলে যা। ঠিক আছে, আমি যেরকম ভাবে বলছি সেরকম ভাবে দেখতে হবে এবার থেকে, নাহলে তুই বড় সার্কিটে কিচ্ছু করতে পারবি না। কেউ যদি তোকে মুখস্থ করি থাকে ডান দিক গেলে পজিটিভ হবে, বাঁ দিক গেলে নেগেটিভ হবে, এরকম কিচ্ছু হয় না। ঠিক আছে, তোকে মেইন জিনিসটা জানতে হবে কি হচ্ছে। ঠিক আছে, তার আগে আমি কি করি, আমি একটু নামকরণ করে দিই। আমি ধরেন এই রেজিস্ট্যান্সের নাম দিলাম R1, এই ব্যাটারির ভোল্টেজ হলো E1, এটার রেজিস্ট্যান্স আমার ধরেন নাম দিলাম R2, এর ব্যাটারির ভোল্টেজ হলো সাপোজ ধরেন E2, এই ব্যাটারিটা হলো E3, এই ব্যাটারিটা হলো E4, এই রেজিস্ট্যান্সটা হলো সাপোজ ধরেন R3, আর এই রেজিস্ট্যান্সটা হলো R4। ঠিক আছে, আর কিছু পয়েন্টের নাম আমি দিলাম, A, B, C, D। ঠিক আছে, তাহলে আমার কাছে একটা লুপ আছে। লুপটা কি? লুপটা কি? লুপটা হলো ABCDA। মানে আমি এ থেকে শুরু করলাম, স্টার্টিং ফ্রম এ, উই গো টু বি, দেন সি, দেন ডি, দেন অ্যাগেন এ। আমি এই লুপে, ক্লোজ লুপ, এটা একটা ক্লোজ লুপ, তাই তো? মানে যেখান থেকে শুরু হয়েছে আবার ঘুরে সেখানেই এসছে, এটা ক্লোজ লুপ। মানে এ থেকে শুরু হয়ে আবার এতেই এসছে, ক্লোজ লুপ, তাই তো? তাহলে ক্লোজ লুপ যদি হয়, সেই ক্লোজ লুপে আমি কি অ্যাপ্লাই করার চেষ্টা করছি? কেভিএল, মানে কিরশফস ভোল্টেজ ল। ঠিক আছে, এবার কথা হলো এই যে কিরশফস ভোল্টেজ ল যেটা তুই করার চেষ্টা করছিস, বোঝার চেষ্টা করছিস, একটা জিনিস আমাকে বল। আমি কি বললাম যে যে যেখানে দাঁড়ায় তার বিভব সেটা হয়। তাহলে এবার তুই আমায় বল, তুই যখন এ তে দাঁড়িয়ে আছিস তাহলে এ বিন্দুর যা বিভব সেটাই তোর বিভব, বি তে যখন দাঁড়িয়ে আছিস তাহলে বি বিন্দুর যা বিভব সেটাই তোর বিভব। এরকম করতে করতে সি তে এলি, ডি তে এলি, আবার যখন এ তে এলি, তাই তো? তাহলে এ থেকে শুরু করে আবার এতেই চলে এলি, তাহলে তোর প্রথমে বিভব কত ছিল? এর যা বিভব। শেষে কত বিভব হলো? এর যা বিভব। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তার মানে আমি একটা ক্লোজ লুপ নিলাম, আমি এ থেকে শুরু করলাম, বি, সি, ডি, আবার এতে চলে এলাম। তাহলে আমি যদি তোকে জিজ্ঞেস করি যে তাহলে আমার কি হলো, আমার তাহলে ফ্যাক্টরটা কি হলো, তাই তো? যে আমার আগে প্রথমে কত বিভব ছিল? এর যা বিভব। আবার ঘুরে ঘাড়ে অনেক বিভব হয়েছে, কিন্তু শেষে এসে আবার আমি কোথায় দাঁড়িয়েছি? এতেই দাঁড়িয়েছি। তাহলে এখন আমার বিভব কত? এর যা বিভব। তাহলে প্রথমের বিভবের সাথে পরের বিভবের পার্থক্য কত হলো? জিরো, তাই তো? তাহলে ফার্স্ট যে পোটেনশিয়াল আর লাস্ট যে পোটেনশিয়াল তার মধ্যে যে বিভব প্রভেদ, মানে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হলো? জিরো। তাহলে কেভিএল কি বলছে? কেভিএল বলছে একটা ক্লোজ লুপে একটা নির্দিষ্ট ডাইরেকশনে আমি ঘুরতে 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 যদি আবার আমি সেই সেম পয়েন্টে এসে দাঁড়াই, তাহলে যত বিভবের পার্থক্য আছে, যত পোটেনশিয়াল ডিফারেন্সেস আছে, তাদেরকে সাম আপ করলে, মানে যা যা ভোল্টেজ ড্রপ রাইজ যা যা হচ্ছে, হয়ে সাম আপ হয়ে আলটিমেটলি কত আসবে? আসবে জিরো। ঠিক আছে, তাহলে আমাকে এই ফ্যাক্টরটা বুঝতে হবে যে আমি যদি একটা পয়েন্ট থেকে শুরু করি এবং যদি আমরা নির্দিষ্ট ডাইরেকশন দিয়ে আবার যদি সেই পয়েন্টে এসে দাঁড়াই,
তাহলে আমার অনেক ভোল্টেজ রাইজ, তার মাঝখানে কি হবে, কিছুটা কোথাও ভোল্টেজ রাইজ হবে, কোথাও ভোল্টেজ ড্রপ হবে, কিছুটা বাড়লো, কিছুটা কমলো, বাড়লো কমলো, বাড়লো কমলো, করতে 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 আবার সেই বিভব সেম হয়ে যাবে। তার মানে যত বিভবের বাড়া কমা আছে, মানে রাইজ ড্রপ রাইজ ড্রপ রাইজ ড্রপ করে প্রত্যেকটা রাইজ ড্রপ গুলোকে যদি আমি যোগ করতে থাকি, আলটিমেটলি এসে সেটা আবার সেম জায়গায় দাঁড়াবে, মানে পার্থক্য প্রভেদ কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে স্টার্টিং ফ্রম হিয়ার যদি আমি সব ভোল্টেজ গুলোকে ক্যালকুলেট করতে করতে আবার এখানে আসি, তাহলে টোটাল যে সামেশনটা হবে সেটা কত হবে, সেটা জিরো হবে। তাহলে আমায় ক্লিয়ার, আমি কি বোঝাতে পারছি যে তাহলে কি হচ্ছে জিনিসটা, এটা সবাইকে জানতে হবে। তাহলে এটাই আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে? কিরম ভাবে অ্যাপ্লাই করবো দেখা যাক। আমি এখানে কি করব, আমি যে কোনো একটা দিকে ঘুরবো, ঠিক আছে? তুই যেদিকে ইচ্ছে ঘুরতে পারিস, ম্যাটার করে না, যে কোনো বিন্দু থেকে শুরু করতে পারিস আর যেদিকে ইচ্ছে ঘুরতে পারিস। তাহলে ধরে নে আমি এই বিন্দু থেকে শুরু করলাম এবং অ্যারোয় দেখানো ডাইরেকশন যেদিকে আছে সেই ডাইরেকশনে আমি ঘোরার চেষ্টা করবো, ঠিক আছে? তা সেই ডাইরেকশনে যদি আমি ঘোরার চেষ্টা করি, তাহলে কি হবে, তাহলে হলো ব্যাপার হলো এইটা, যে আমার এই যে ডাইরেকশনটা আছে এই ডাইরেকশন বরাবর আমি ক্যালকুলেট করতে করতে আসবো প্রথমে। আচ্ছা, আরেকটা জিনিস কি, আমি কারেন্ট গুলোকে ধরিনি, আমি কারেন্ট গুলোকে একটু ধরে নিচ্ছি, কারেন্ট গুলো ধরে নিলাম। ধরে নে এইখানে এই দিকে যাচ্ছে কারেন্ট I1, ঠিক আছে? ধরে নে এই দিকে যাচ্ছে কারেন্ট I2, ঠিক আছে? ধরে নে এখানে এই দিকে কারেন্ট যাচ্ছে, ধরে নে আমার I3, আর ধরে নে এখানে আমার এই দিকে কারেন্ট যাচ্ছে I4। তার মানে এই কারেন্ট গুলো তোকে জানতে হবে, না তুই বিভব প্রভেদ তো বের করতে পারবি না। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বিভব প্রভেদ যদি তোকে বের করতে হয়, তাহলে তোকে কি করতে হবে, I ইন্টু আর, তাই তো? তাহলে আই আর আর দুটো জানলে তবেই তুই একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বিভব প্রভেদ বের করতে পারবি। ইট ইজ ভেরি সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এবার তুই শুরু করলি একটা পয়েন্ট থেকে, সাপোজ, তাহলে নিয়ম কি ছিল দেখ, নিয়ম আমি আগে আবার আসছি, নিয়ম কি ছিল, নিয়ম হলো ব্যাটারির ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে বড় দাগ থেকে ছোট দাগ, হায়ার থেকে লোয়ারে গেলে মাইনাস, ছোট দাগ থেকে বড় দাগে গেলে প্লাস। প্লাস কি, যেই যত ভোল্টের ব্যাটারি আছে সেটা, তাহলে এখান থেকে এখানে আসলে মাইনাসই, আর এখান থেকে এখানে আসলে প্লাস। ক্লিয়ার? একইভাবে যদি কারেন্টের কথা বলি, তাহলে বিভব প্রভেদ কত হবে, IR, কিন্তু সেটা প্লাসে না মাইনাসে, কি করে বুঝবো? যদি কারেন্টের দিকে যাই তাহলে হবে মাইনাস, আর যদি কারেন্টের দিকে আছে, আমি যদি উল্টো দিকে যাই তাহলে হবে প্লাস। তাহলে দুটো নিয়ম মনে রাখতে হবে, ব্যাটারির ক্ষেত্রে বড় দাগ থেকে ছোট দাগ মাইনাস, ছোট দাগ থেকে বড় দাগ প্লাস। ক্লিয়ার? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্টের দিকে গেলে মাইনাস, কারেন্টের দিকে গেলে মাইনাস, কারেন্টের উল্টো দিকে গেলে প্লাস। যদি তোর মনে হয় এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে নে, কারণ এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিলে তো তুই পরে রেফার করতে পারবি নিয়মটা কি ছিল, ঠিক আছে? তো এটা হলো ব্যাপার। তাহলে এবার তুই দেখ এখানে আমার এই যে কারেন্টটা, মানে কারেন্টগুলো বিভিন্ন ডাইরেকশনে আছে, আমি এদিক দিয়ে ক্যালকুলেট করতে করতে আসছি, এদিকে ঘুরছি মানে এদিক দিয়ে ক্যালকুলেট করতে করতে আসছি, প্লাস মাইনাস করতে করতে আসছি, আমায় তো টোটাল বিভব প্রভেদটা বের করতে হবে, এবং আলটিমেটলি সেটা ইকুয়াল টু কি হবে, জিরো, কারণ এ থেকে শুরু করে এতে আসলে সব পার্থক্য আবার জিরো হয়ে যায়, যেটা বিভব ছিল তাই হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি প্রথমে পেলাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স R1, কারেন্ট আমার I1, তাহলে এইখান থেকে এইখানে গেলে বিভবের পরিবর্তন হবে I1 ইন্টু R, কিন্তু সেটা প্লাস হবে না মাইনাস হবে। আমি যখন এইখান থেকে এখানে যাচ্ছি, বিভবের পার্থক্য হলো, এদিকে ঘুরছি তো, আমি তো এরম ঘুরে যাচ্ছি, তাহলে এখান থেকে এই পয়েন্টে গেলাম, বিভব প্রভেদ কত হবে, I1 R1, কিন্তু সেটা প্লাস I1 R1 হবে না মাইনাস I1 R1 হবে, বল? প্লাস I1 R1 হবে না মাইনাস I1 R1 হবে? প্লাস হবে। প্লাস হলো পজিটিভ কেন? হবে দাদা। হ্যাঁ, পজিটিভ হবে, কারেক্ট। কেন? কারণ আমি কারেন্টের বিপরীত দিকে যাচ্ছি, কারেক্ট। তাহলে আমি প্রথম যেটা লিখলাম সেটা কি, প্রথম যেটা লিখলাম সেটা হলো, আমি লিখলাম হলো, এক সেকেন্ড, প্লাস I1 R1, ঠিক আছে? তারপরে আমি কি করছি, তারপরে আমি এখানে এইখান থেকে এইখানে এলাম, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল, তাহলে বিভব চেঞ্জ হলো কত, E1, কিন্তু প্লাসে হবে না মাইনাসে হবে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলাম, প্লাসে হবে না মাইনাসে হবে? প্লাস। মাইনাস হবে দাদা। কারণ মনে হচ্ছে প্লাসে হবে, এরকম কেউ আছে যে প্লাসে হবে মনে হচ্ছে কারণ? তা সবাই কি বলছে আবার, সবাই একটু রিপ্লাই দিবি, হ্যাঁ, একটু ইন্টারাক্ট করবি, সবাই যেমন একজন দুজন বলছে, সবাই একটু বল প্লাসে হবে না মাইনাস হবে? আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলাম, E1 তো বিভব প্রভেদ হবে, চেঞ্জ হবে, কিন্তু এটা প্লাস হবে না মাইনাস হবে? নেগেটিভ হবে দাদা। মাইনাস হবে। মাইনাস হবে। কেন মাইনাস হবে? জানো, যেহেতু আমি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল আসছে, আমার বিভব কমছে, তাহলে আমি নেক্সট লিখলাম, ডাউট হলে কিন্তু কোশ্চেন করবি, তাহলে নেক্সট আমি লিখলাম মাইনাস E1, ওকে? তারপরে আমি কি করলাম, তারপরে আমি পেলাম রেজিস্ট্যান্স R2 কে,
এবার আমি এখান দিয়ে আসছি, এটাও কারেন্টের বিপরীত দিক, তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে হবে কত? I2R2। তাহলে আমি নেক্সট লিখলাম প্লাস I2R2, ঠিক আছে, এটা লিখলাম। তারপরে আমি কি করলাম? তারপরে আমি নেক্সট কোথায় এলাম? নেক্সট আমি পেলাম এই ব্যাটারিটাকে, হায়ার থেকে লোয়ারে আসছি, তাহলে কি হবে? মাইনাস, তাহলে মাইনাস E2, তাহলে মাইনাস E2, কারেক্ট। তারপরে আমি কি পেলাম? এই রেজিস্ট্যান্স মানে ব্যাটারিটাকে, E3 ব্যাটারিটাকে, এবং আমি এদিক দিয়ে যেহেতু আসছি, আমি এদিক দিয়ে আসছি, তাহলে বড় দাগ থেকে ছোট দাগ, হায়ার থেকে লোয়ার, তাহলে কি হবে? মাইনাস E3, তাই তো? আবার তারপরে আমি নেক্সট পেয়ে গেলাম E4 কে। যদি আমি এই দিক দিয়ে আসি, তাহলে E4 কি হচ্ছে? E4 হচ্ছে ছোট দাগ থেকে বড় দাগ, মানে পোটেনশিয়াল গেন হলো, তার মানে হচ্ছে প্লাস E4, তাই তো? এবং ফাইনালি আমি R3 রেজিস্ট্যান্সটাকে পেয়ে গেলাম। R3 রেজিস্ট্যান্স যদি আমি পেয়ে যাই, আমি তো কারেন্টের দিকেই যাচ্ছি, কারেন্টের দিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস I3R3, ঠিক আছে। ফাইনালি R4 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I4 কারেন্ট, এবং আমি কারেন্টের দিকে যাচ্ছি, কারেন্টের দিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস I4R4। এবং ফাইনালি এ থেকে শুরু করে এতেই রিচ করেছি, তাহলে এই যত পার্থক্য প্লাস মাইনাস হয়েছে সেটা ইকুয়াল টু কি হয়ে যাবে? আমার জিরো হয়ে, তাই তো? তাহলে এইটাই ছিল আমার কেভিএল, কেভিএল এর বেসিক সেন্স, যেটা কেভিএল কে কেভিএল এর মতন বুঝতে হবে। তাহলে সবাই এই ইকুয়েশনটা বুঝতে পারলি কিনা আমাকে একটু বল, এই যে কেভিএলটা হলো সেটা সবাই বুঝতে পারলি তো? সবার ক্লিয়ার হলো কিনা? একটু সবাই ইন্টারাক্ট করবি, একটু রিপ্লাই দিবি, হ্যাঁ, মানে একটু, তাহলে আমি বুঝতে পারবো যে তুই বুঝছিস। তোকে তো আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তোদের আরেকটা রিকোয়েস্ট করবো, তোরা ক্লাস করছিস ঠিক আছে, তোরা বাকিদের একটু বলবি যে এই ক্লাসটা একটু করতে, ঠিক আছে? মেবি প্রথম দিন ক্লাস দুদিন তোর একটু মনে হবে, কিন্তু পরবর্তীকালে আমি তোকে এইটুকু গ্যারেন্টি করতে পারি, ইলেকট্রিক্যালকে দেখার অ্যাপ্রোচ তোর চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বিশেষত তার ইলেকট্রিক্যাল, যারা ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন যা নিয়ে পড়িস তুই, পরবর্তীকালে এই বেসিক সেন্সগুলো থাকে না বলে মানুষে খুব স্ট্রাগল করে, খুব স্ট্রাগল করে। দেখা যায় যে একটা ক্লাসে গেলাম, একটা ছেলে যেটা ইজিলি বুঝে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? কারণ আমার আগের যে জায়গা রয়েছে সেখানে আমার মানে ঘাটতি রয়ে গেছে, সেই ঘাটতি যাতে না থাকে। আর এরকম কোনো ব্যাপার নেই যে তোকে কোনো টাকা দিতে হচ্ছে বা তোকে পরবর্তীকালে আমার কাছে পড়তে হচ্ছে, কোনো রকমের কিছু নেই। তুই পড়বি, পড়ে আমায় ভুলে যাবি, কোনো ম্যাটার করে না, ঠিক আছে? কিন্তু একটু পর, তুই পরবর্তীকালে একা পড়িস বা যার কাছেই পড়িস না কেন, কোয়ালিটিটা মেনটেন করবি পড়ার। মানে এরকম ভাববি না যে আমি কোনো কিছু মুখস্থ করে আমি ছেড়ে দেবো, একটু মুখস্থ করলাম নাম্বার পেয়ে গেলাম, এরকম যেন না হয়। তুই নাম্বার পেয়ে যাবি, কিন্তু বিশ্বাস কর 9.8 পেয়েও তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি তোকে বলছি, তো সার্টিফিকেটটা দিবি, চাকরির অবস্থা তো বুঝতেই পারছিস, তাহলে 60 জনের 6 জন কেন ভালো চাকরি পায় তুই বলতো? নাম্বার তো এখন সবাই পাচ্ছে, ভুড়ি ভুড়ি মুড়ি মুড়ি পাচ্ছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারছে না, কিছুই করতে পারছে না। কেন করতে পারছে না? কারণ একটাই কারণ, যে তারা ডেপতে পড়েনি, তারা সবসময় নাম্বারের পিছনে দৌড়েছে। নাম্বার এখন যা কোশ্চেন হচ্ছে, একটা ছাগলকে যদি পরীক্ষায় বসানো হয়, তাহলে ছাগলও নাম্বার তুলে বেরিয়ে আসবে, মানুষই হতে হবে না তাকে, এখন যা অবস্থা হয়েছে। তো নাম, কোনোদিন ভাবি না আমি 9 পয়েন্ট পাচ্ছি মানে আমি খুব ভালো শিখে গেছি, খুব ভালো বুঝে গেছি, কিচ্ছু জানিস না তুমি, ঠিক আছে? তো বেসটাকে তৈরি করার জন্য বাকি যারা আছে তাদেরকেও একটু বলবি, কলেজে বলবি যে দাদা এরকম একটা ক্লাস হচ্ছে, চাইলে অ্যাটেন্ড করতে পারে। যদি না পোষায়, না ভালো লাগে, তাহলে ঠিক আছে, কিন্তু ক্লাসগুলো করবি। এবং পরবর্তীকালে কেউ যাতে তোকে এইটা না বলে যে নোট মুখস্থ করে নাও হয়ে যাবে, পড়বি না তার কাছে, ঠিক আছে? একা পড়বি, বই পড়বি, ঠিক আছে? কিন্তু এরম যদি তোকে কেউ বলে যে এই নোটটা দিয়ে দেবো, এটা পড়লেই তুমি 100 পেয়ে যাবে, সেটা তোর টার্গেট নয়, তোর টার্গেট শেখা, ঠিক আছে? তো যাই হোক, এবার নেক্সট একটা জিনিস আমি একটু ছোট্ট করে বলবো, সেটা কি? যেটা হলো যে এই যে কেভিএল কেসেল, তাহলে এখনো অবধি আমি যদি একটা রিক্যাপ করি, হ্যাঁ, আমি যদি একটা রিক্যাপ করি, একটা রিক্যাপ যদি হয়, রিক্যাপের মধ্যে আমরা কি দেখতে পারি? আমরা ফার্স্ট অফ অল ইলেকট্রিক্যাল প্যারামিটার্স গুলো দেখলাম, ঠিক আছে? তারপরে আমরা দেখলাম যে ওমস ল, তাই তো? তারপরে আমরা দেখলাম যে কেভিএল অ্যান্ড কেসিএল, দিজ আর দ্য প্রাইমারি থিংস, এগুলো আমাদেরকে বেসিক, এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? এবার আজকে তোদের আমি আরো ডিটেলসে পড়াবো না, আমরা
কাল থেকে অ্যাকচুয়ালি মেন ক্লাসটা শুরু করব। আজকে যেহেতু অনেকে নেই, আজ প্রথম ক্লাস, অনেকের লিঙ্ক পেতে অসুবিধা হয়েছে, তো আমি খুব বেশি করিয়ে দেবো না। তো তার আগে আমি তোদের সাথে একটু পরিচয় করব, ঠিক আছে? তোরা কে কোন কলেজের আছিস সেটা আমি একটু জানবো। হুম। আহ, এই যে যেটা রয়েছে, আর তার আগে আমি এটা তো জানবো ঠিক কথা, কিন্তু তার আগে আমি আহ, তোরা বল আমার কাছে কোনো কোশ্চেন আছে কিনা, মানে তোদের কোনো এখনো অব্দি যা পড়ানো হলো বা পড়ার বাইরেও যদি কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে, কিছু জানতে চাস, তাহলে কোশ্চেন করতে পারিস, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন আছে? এবার আমাদের কালকে থেকে আহ, একটা মেন ক্লাসটা শুরু হবে, এবং তার আগে আমি চাইছি আজকে যারা ক্লাস অ্যাটেন্ড করলি, আমি তাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। ঠিক আছে? একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করবো। এই জন্য আমি তাদের একটু আচ্ছা, এখানে সবাই কি গুগল ফর্ম ফিল আপ করেছিলিস? তোমাকে বলতো, সবাই গুগল ফর্ম ফিল আপ করেছিলিস কিনা? এরকম কেউ আছিস যে গুগল ফর্ম ফিল আপ করিসনি? এনিওয়ান? যদি কেউ গুগল ফর্ম ফিল আপ না করে থাকিস, তাহলে হাত তোল। সবাই বলছে গুগল ফর্ম ফিল আপ করেছে। তো আমি কি করব, আমি হ্যাঁ, সহেলি ইয়ে করেনি, গুগল ফর্ম ফিল আপ করেনি। ঠিক আছে, সহেলি গুগল ফর্মটা ফিল আপ করে নিস, আমি দরকার পড়লে আমাকে মেসেজ করবি। আমার কন্ট্যাক্ট নাম্বার তো সবার কাছে আছে। আমি আজকে যারা ক্লাস করেছে তাদের আমি আহ, একটা ইয়ে করবো, আমি একটা একটা গ্রুপ বানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এবং পরবর্তীকালে ওই গ্রুপে ডাইরেক্টলি কেউ ঢুকতে পারবে না। সবাই একদিন করে ক্লাস অ্যাটেন্ড করবে, তারপরে ঢুকবে। নাহলে বেকার কি হয়ে যায়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে ওই বাইরে থেকে হাজির মানে বাইরে থেকে এক গাদা ছেলে পিলে কোথা থেকে ঢুকে যায়, তারপর এক গাদা স্প্যাম করবে, গ্রুপটাকে ভরিয়ে দেবে। আমি চাই যারা রেগুলার ডিটেলসে পড়ে তারাই ওই গ্রুপে যাতে থাকে। ঠিক আছে? তো সেই জন্য আমরা এটা করব। আর এই যে ক্লাসের রেকর্ডিং গুলো, সেই রেকর্ডিং গুলো আমি ইউটিউবে আপলোড করব, সেগুলো আমি তোদের সাথে শেয়ার করে দেবো। তো আজকে যারা ক্লাস করেনি তাদের বলিস যে এই গ্রুপের আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে। ঠিক আছে? তো আজকে যারা ক্লাস করলি তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পিং কর যে দাদা আজকে আমি ক্লাস করলাম। ঠিক আছে? আজকে আমি ক্লাস করলাম বলে পিং কর। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এই কজন ক্লাস করেছে। আমি তাদেরকে একটা গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে? নাম, নিজের নাম, কলেজ আর ইয়ার লিখে, সেমিস্টার লিখে একটা আমায় হোয়াটসঅ্যাপে পিং কর। এবং সেই পিংটা করলে আমি বলে দিতে পারবো যে আহ, যে এই গ্রুপে একটা লিঙ্ক পাঠাবো আমি, এবং সেই লিঙ্কটায় তোরা জয়েন করতে পারবি। ঠিক আছে? আর ওই তারপরে আমরা ওই ফার্দার হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে করবো। আর যারা যারা এখনো তোদের ইচ্ছুক ক্লাসগুলো করা, তাতে সবাইকে একটু বল, একটু কলেজে বল যে এরকম একটা ক্লাস হবে। ক্লাস খুব ইন্টারেস্টিং হবে। আজকে তো প্রথম আমি জাস্ট কয়েকটা জিনিস বললাম, ডিটেলসে পড়াইনি। এর পরের দিন আমাদের প্রপার প্রেজেন্টেশন করে ক্লাস হবে। হ্যাঁ, এখনই কর, হ্যাঁ এখনই করে দে, করে রাখ যে আমি দাদা ক্লাস করলাম, আজকে আমি ক্লাস করলাম। ঠিক আছে? নিজের নাম, কলেজ লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করে রাখ, তাহলে আমি তোদেরকে একটা গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে? তাহলে উম, এই তো ক্লাস, নিজের নাম লিখবি, কলেজ লিখবি। ঠিক আছে? আর তো নাম, কলেজ আর সেমিস্টার। ঠিক আছে? আর ডিপার্টমেন্ট। ঠিক আছে? ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যা আছে। ঠিক আছে? নাম, কলেজ, সেমিস্টার আর ডিপার্টমেন্ট, এটা লিখে আমাকে মেসেজ কর যে দাদা আজকে ক্লাস করলাম। এটা মেনশন করবি, আজকে ক্লাস করলাম। তাহলে আমি তোদেরকে গ্রুপে একটা ইয়ে করে দেবো, আমি একটা গ্রুপে গ্রুপ করে দেবো, এবং সেই গ্রুপে আমি তাহলে আজকের রেকর্ডিংটাও দিয়ে দেবো। তোরা সেটা সবাইকে ফরওয়ার্ড করবি। একটু সবাইকে প্লিজ বলবি যেরকম একটা ক্লাস হচ্ছে। অনেকে আসলে কি হয়, আমারও একটা আহ, মানে ভালো লাগবে, ইচ্ছা করবে আমি ক্লাসটা করাই। ঠিক আছে? স্টুডেন্ট সংখ্যা বেশি থাকলে একটু আমি ইন্সপায়ার্ড হবো আর কিছু না। ঠিক আছে? তো আজকের ক্লাস ওভারঅল কেমন লেগেছে আমি আজকে জিজ্ঞেস করবো না, কালকে আমি বলবো তোকে 2-3 দিন ক্লাস কর, তারপর তুই ব্যাপারটা বুঝতে পারবি কেমন হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? আজকে তাহলে এত অবধি থাকবে। ঠিক আছে? অতি অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করে রাখবি
নালে কিন্তু পরবর্তীকালে আমি বুঝতে পারবো না যে তুই ক্লাস করেছিস আজকে, ঠিক আছে? তো তুই অবশ্যই মেসেজটা করে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এত অবধি থাকলো। তোদের সাথে পরে আবার কবে দেখা হবে আমি বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, কালকেই হবে, কালকের টাইমটা আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ।